আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। ইকবাল সিদ্দিকী কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আল আমিন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। আজ আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব থেকে পড়াচ্ছি। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব এই অধ্যায়ের কিছু অংশ গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম। সেখানে অব্যবসায়ী প্রতিষ্ঠানের পরিচয় এবং উদ্দেশ্য এবং শ্রেণীবিভাগ তোমাদের পড়ানো হয়েছিল। আজ মূলত অব্যবসায়ী প্রতিষ্ঠান এর হিসাব প্রস্তুতের ধাপসমূহ নিয়ে আলোচনা করব। অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব প্রস্তুতের মূলত তিনটি ধাপ রয়েছে: আয় ব্যয় বিবরণী, প্রারম্ভিক মূলধন তহবিল এবং আর্থিক অবস্থার বিবরণী। এই ধাপগুলো প্রস্তুত করতে গিয়ে মূলত উদ্দীপকের মধ্যে প্রাপ্তি ও প্রদান হিসাব এবং কিছু সমন্বয়ের এন্ট্রি দেওয়া থাকে। প্রাপ্তি ও প্রদান হিসাব মূলত দুটি অংশে ভাগ করা হয়েছে: ডেবিট পাস এবং ক্রেডিট পাস। ডেবিট পাসের মধ্যে প্রাপ্তিসমূহ এবং ক্রেডিট পাসের মধ্যে প্রদানসমূহ দেয়া থাকে। প্রাপ্তিসমূহের মধ্যে মূলত শুরুতেই দেয়া থাকে প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্তে নগদ তহবিল অথবা হাতে নগদ, ব্যাংক জমা অথবা ব্যাংক উদ্বৃত্ত দেয়া থাকে, যা দিয়ে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে হয়। এরপর দেয়া থাকে প্রারম্ভিক মূলধনের পর মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি মূলত দীর্ঘমেয়াদী কিছু লেনদেন, যা 1 বছরের উপরের সময়ের জন্য ব্যবহৃত হয়, যেমন আজীবন সভ্যের চাঁদা, উইলকৃত ধন সম্পদ, অনুদান অথবা ডোনেশন বা দান, সরকারি অনুদান, প্রধানমন্ত্রীর অনুদান, রাষ্ট্রপতির অনুদান, বিশেষ উদ্দেশ্যে চাঁদা, পুরাতন স্থায়ী সম্পদ বিক্রয়, বিশেষ তহবিল প্রাপ্তি, বিনিয়োগ ভাঙানো বা বিক্রয় করা, ঋণ গ্রহণ অথবা কর্য গ্রহণ ইত্যাদি। এই ধরনের এন্ট্রিগুলো মূলত আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতে ব্যবহৃত হয়। এরপর দেয়া থাকে মুনাফা জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি মূলত 1 বছর এর কম সময়ের মধ্যে ব্যবহৃত হয় এমন কিছু দফা অথবা এমন কিছু আয়। এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান আয় হচ্ছে চাঁদা। এই চাঁদা 3 বছরের দেয়া থাকতে পারে। আমাদের এই অঙ্কের মধ্যে মূলত আমরা যে বছরের অঙ্কটা করছি সেটা হলো 2019 সালের 31 ডিসেম্বর তারিখের অঙ্ক। এটা মূলত চলতি বছর। চাঁদা বিগত বছরের দেয়া থাকতে পারে, অর্থাৎ 18 সাল। 18 সাল বলতে এখানে বিগত বছরকে বোঝানো হয়েছে। বিগত বছরের চাঁদা যা পাওয়া গিয়েছে, 2019 সালের চাঁদা যা চলতি বছরের চাঁদা, 2020 সালের চাঁদা যা পরবর্তী বছর অথবা চলতি বছরের অগ্রিম চাঁদা। এই চাঁদাগুলো মূলত এক এক জায়গায় যাবে। যেটা বিগত বছরের চাঁদা সেটি যাবে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ে, যেটা চলতি বছরের চাঁদা সেটা যাবে আয় ব্যয় বিবরণী প্রস্তুতে, এবং 2020 সালের চাঁদা যেটি অর্থাৎ আগামী বছরের চাঁদা সেটি যাবে আর্থিক অবস্থার বিবরণীর দায়ের পাশে। এছাড়াও মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে আছে ভর্তি ফি, প্রবেশ ফি, হল ভাড়া, রুম ভাড়া, নাট্যাভিনয়ের অথবা চ্যারিটি শো এর টিকিট বিক্রয়, খেলাধুলা অথবা টুর্নামেন্টের টিকিট বিক্রয়, পুরাতন খবরের কাগজ বিক্রয়, লকার ভাড়া, খেলার মাঠ ভাড়া, বিনিয়োগের সুদ প্রাপ্তি, ব্যাংক জমার সুদ, স্থায়ী আমানতের সুদ, চারণ কর, মাঠের কর। এগুলা হচ্ছে প্রত্যেকটি নিয়মিত কর, যা ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের একটি উৎস। এছাড়া দেয়া আছে চা চক্র হতে মুনাফা, খাদ্য সামগ্রী অথবা খাদ্য ও পানীয় বিক্রয় হতে আয়, বই মেলা অথবা মেলা হতে আয়, ম্যাগাজিন বিক্রয়, ম্যাগাজিনে বিজ্ঞাপন বাবদ আয়, খেলাধুলার ফি বাবদ আয়, ক্যান্টিন বা বার থেকে আয়, ক্যান্টিনের মালামাল বিক্রয়, কার পার্কিং বাবদ আয়, সাইকেল স্ট্যান্ড ভাড়া বাবদ আয়, বিলিয়ার্ড বোর্ড হতে আয়, বক্তৃতা অথবা আলোচনা থেকে প্রাপ্তি, রেস্তোরাঁ থেকে মুনাফা অথবা রেস্টুরেন্ট হতে আয়, খাজনা প্রাপ্তি, অকেজো কাগজ বিক্রয় এবং বিবিধ আয়।
এই ধরনের নানাবিধ মুনাফা জাতীয় আয় রয়েছে যা প্রাপ্তির পাশে দেয়া থাকে। এই প্রাপ্তির পাশে যে ধরনের আয়গুলো দেওয়া থাকে মুনাফা জাতীয় আয়, এগুলো মূলত আয় ব্যয় বিবরণীর আয়ের পাশে যাবে। অন্যদিকে ক্রেডিট পাশে দেয়া আছে মূলত মূলধন জাতীয় প্রদান, যা মূলত স্থায়ী সম্পদ গঠনে ব্যবহৃত হয় অথবা স্থায়ী সম্পদ অর্জন অথবা ক্রয় করতে ব্যবহৃত হয়। এই ধরনের ব্যয়গুলোকে আমরা বলতে পারি মূলধন জাতীয় প্রদান অথবা মূলধন জাতীয় ব্যয়। এই মূলধন জাতীয় ব্যয়গুলো মূলত আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতে কাজে লাগে, অর্থাৎ সেখানে স্থায়ী সম্পদ যেই দিকে থাকে ওই দিকে যাবে। এই স্থায়ী সম্পদের মধ্যে আছে স্থায়ী সম্পদ ক্রয়, যেমন আসবাবপত্র, দালান কোঠা, ইমারত, খেলাধুলা সরঞ্জাম, অফিস সরঞ্জাম, মোটর গাড়ি, পুস্তক, এয়ার কুলার, ফ্রিজ, টেলিভিশন ইত্যাদি ক্রয়। এছাড়াও রয়েছে ক্লাবের প্রাঙ্গণ, মাঠ বা ভূমি উন্নয়ন ব্যয়, দালানের নির্মাণ বা সম্প্রসারণ ব্যয়, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, টেলিফোনের লাইন ব্যয়, পাঠাগারের পুস্তক ক্রয়, তৈজসপত্র ক্রয়, চীনামাটির গ্লাস বা ক্রোকারিজ ক্রয়, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, প্রাইজ বন্ড, সেভিং সার্টিফিকেট, ঋণপত্র অথবা শেয়ার ক্রয়, প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নবায়ন। এই সবগুলো ব্যয়কে আমরা বলতে পারি মূলধন জাতীয় ব্যয়, যা মূলত দীর্ঘমেয়াদী ব্যয়। এই ব্যয়গুলো আর্থিক অবস্থার বিবরণীর সম্পদের পাশে যাবে। এছাড়া রয়েছে মুনাফা জাতীয় প্রদান অথবা মুনাফা জাতীয় ব্যয়, যা প্রতিনিয়ত প্রতিষ্ঠান পরিচালনায় ব্যবহৃত হয় এবং পরিচালন কার্যক্রমে এই ধরনের ব্যয়গুলো কাজে লাগে। এই কারণে এই ব্যয়গুলো আমরা আর্থিক আয় ব্যয় বিবরণী প্রস্তুত করতে গিয়ে ব্যয়ের পাশে দেখাবো। এর মধ্যে রয়েছে বেতন, ভাড়া, মজুরি, মনিহারি, কর ও অভিকর বা রেটস, ম্যানেজারের সম্মানী বা বেতন, সম্পাদকের বেতন ও সম্মানী, উৎসব ভাতা বা বোনাস, প্রাঙ্গণ রক্ষকের মজুরি, ছাপা ও মনিহারি ব্যয় অথবা মুদ্রণ ব্যয়, ডাক ও তার খরচ, বিজ্ঞাপন ও প্রচার খরচ, ম্যাগাজিন প্রকাশনা ব্যয়, সংবাদপত্র ও সাময়িকী ক্রয়, আপ্যায়ন খরচ। এছাড়া রয়েছে সভা ও সেমিনার খরচ, অফিস পরিচালনা খরচ, অনুষ্ঠান আয়োজন খরচ, খেলাধুলা বাবদ ব্যয়, বিভিন্ন দিবস পালনের খরচ, দান খয়রাত ও সাহায্য, ত্রাণ ও বিতরণ খরচ, দুস্থ পুনর্বাসন খরচ, বিভিন্ন উপলক্ষে বৃত্তি প্রদান, সংবর্ধনা খরচ এবং পুরস্কার প্রদান, ঋণের সুদ প্রদান, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ত্রাণ তহবিলে দান, টুর্নামেন্ট ফি প্রদান, স্থায়ী সম্পত্তি মেরামত, বার্ষিক ভোজের ব্যয়, মালি ও আর্দালির মজুরি, খাজনা প্রদান, নাট্যাভিনয়ের ও বিচিত্রানুষ্ঠানের খরচ। এছাড়াও রয়েছে বিদ্যুৎ খরচ, অনুদান মঞ্জুর এবং বিবিধ খরচ। এই ব্যয়গুলো আমরা আয় ব্যয় বিবরণীর ব্যয়ের পাশে দেখাবো। এছাড়া বিশেষ কিছু প্রদান দেয়া থাকে প্রদান সমূহের পাশে, যেগুলো মূলত আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতে ব্যবহৃত হয়, যেমন ঋণ পরিশোধ, মালামাল ক্রয় সংক্রান্ত পাওনাদার, বকেয়া খরচ, অগ্রিম ব্যয়, বৃত্তি তহবিলে প্রদান, বিশেষ তহবিলে দান। এই প্রাপ্তির পাশে যে প্রাপ্তিগুলো দেওয়া আছে, এই প্রাপ্তি থেকে প্রদানগুলো বিয়োগ করলে আমরা মূলত একটা জের পাই, যে জেরকে বলা হয় সমাপনী উদ্বৃত্ত। অর্থাৎ এই প্রাপ্তি ও প্রদান হিসাব মূলত প্রারম্ভিক উদ্বৃত্ত নগদ তহবিল দিয়ে শুরু হয়, আবার একইভাবে নগদ উদ্বৃত্ত দিয়ে শেষ হয়। এই কারণে এই নগদ তহবিল বা হাতে নগদ এই জেরকে আমরা বলতে পারি সমাপনী উদ্বৃত্ত, যা মূলত আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুতে সম্পত্তির পাশে চলতি সম্পদে যায়। এই প্রাপ্তি ও প্রদান হিসাব এটা ছকে দেওয়া থাকে অথবা উদ্দীপকে দেয়া থাকবে। এর নিচে কিছু সমন্বয়ের এন্ট্রি দেওয়া থাকবে, যা দিয়ে আমাদের মূলত অঙ্কটি করতে হবে। এখন সমন্বয়ের পাশে কি ধরনের এন্ট্রি দেওয়া থাকতে পারে? সমন্বয়ের পাশে মূলত যে এন্ট্রিগুলো থাকে, এর মধ্যে আমাদের একটা বিষয় গুরুতরভাবে খেয়াল রাখতে হবে, সেটা হলো সম্পূর্ণ অঙ্কের মধ্যে প্রতিটি দফা অর্থাৎ সমন্বয়ের মধ্যে যে এন্ট্রিগুলো যাবে এগুলো প্রত্যেকটি কমপক্ষে দুবার যাবে, আর প্রাপ্তি ও প্রদান হিসাবের মধ্যে যে দফাগুলো আছে এগুলো একবার করে যাবে। সমন্বয়ের মধ্যে যে দফাগুলো থাকতে পারে বা যে এন্ট্রিগুলো থাকতে পারে, এর মধ্যে শুরুতে আমরা বলতে পারি
যেসব দফা মূলধন জাতীয় সেগুলোকে আর্থিক অবস্থার বিবরণীতে লিখতে হবে। আর যেগুলো মূলত মুনাফা জাতীয় লেনদেন সেগুলোকে লিখতে হবে আয় ব্যয় বিবরণীতে। অর্থাৎ সমন্বয়ের মধ্যে এমন কিছু এন্ট্রি থাকে যেগুলো, অর্থাৎ আমরা বলতে পারি যে আজীবন সভ্যের চাঁদা, উইলকৃত ধন সম্পদ, অনুদান, সরকারি অনুদান, বিশেষ উদ্দেশ্যে চাঁদা, অর্থাৎ মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে যে লেনদেনগুলো দেওয়া থাকে, এই লেনদেনগুলো সমন্বয়ে অনেক সময় বলা থাকে যে কিছু অংশ মূলধন জাতীয়, কিছু অংশ মুনাফা জাতীয়। তো যে অংশটুকু মূলধন জাতীয় সেগুলোকে লিখতে হবে আর্থিক অবস্থার বিবরণীতে, আর যে অংশটা মুনাফা জাতীয় উল্লেখ করা থাকবে সেই অংশটা লিখতে হবে আয় ব্যয় বিবরণীতে। দ্বিতীয়ত, বছরের শুরুতে যে দফাগুলো দেওয়া থাকে, অর্থাৎ সমন্বয়ে বলা থাকবে 2019 সালের 1 জানুয়ারি তারিখের কিছু কতিপয় লেনদেন, এর মধ্যে কিছু স্থায়ী সম্পদ এবং কিছু দায় দেওয়া থাকবে। এই সম্পদগুলো সম্পত্তির পাশে এবং দায়গুলো দায়ের পাশে আমাদের লিখতে হবে। সেগুলো হলো প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ে। প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করার সময় বছরের শুরুর দফাগুলো আমরা সম্পত্তির পাশে এবং দায়গুলো দায়ের পাশে লিখব। এছাড়া রয়েছে বকেয়া ও অগ্রিম। এই বকেয়া আর অগ্রিম একটু জটিল বিষয়, এটা একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো। আমি সহজ করে এখানে উপস্থাপন করেছি। চলতি বছরের বকেয়া যেই আয় অথবা ব্যয় আছে, চলতি বছর বোঝার উপায় হলো 2019 সালের অঙ্ক, 19 সালের বকেয়া বা অগ্রিম যদি দেওয়া থাকে সেগুলোকে আমরা বলতে পারি চলতি বছরের বকেয়া। এই চলতি বছরের বকেয়া যদি থাকে তবে সেই এন্ট্রির সাথে আয় ব্যয় বিবরণীতে যোগ হবে এবং আরেকবার আর্থিক অবস্থার বিবরণীতে যাবে যদি এটা সমন্বয়ে থাকে। বিগত বছরের বকেয়া যদি থাকে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে বিগত বছরের সব এন্ট্রি আমরা প্রারম্ভিক মূলধন তহবিলে লিখব একবার, আরেকবার আয় ব্যয় বিবরণীতে বিয়োগ হবে। এখানে মনোযোগ দেওয়ার বিষয় সেটা হলো চলতি বছরের বকেয়া হলে আয় ব্যয় বিবরণীতে ওই এন্ট্রির সাথে যোগ হয়, আর যদি সেটা বিগত বছরের এন্ট্রি হয়, বিগত বছরের হলে সেটা আয় ব্যয় বিবরণীতে বিপরীত হবে, অর্থাৎ বিয়োগ হবে। চলতি বছরের হলে বকেয়া হলে যোগ হবে এবং বিগত বছরের হলে আয় ব্যয় বিবরণীতে বিয়োগ হবে। চলতি বছরের অগ্রিম অথবা পরবর্তী বছরের যদি অগ্রিম দেওয়া থাকে সেটা আমরা আয় ব্যয় বিবরণীতে বিয়োগ করব এবং আরেকবার আর্থিক অবস্থার বিবরণীতে লিখব। আর বিগত বছরের অগ্রিম হওয়ার কারণে একবার প্রারম্ভিক মূলধন তহবিলে যাবে, আরেকবার এই চলতি বছরের সময় আমি করেছিলাম আয় ব্যয় বিবরণীতে বিয়োগ, আর বিগত বছরের হওয়ার কারণে আয় ব্যয় বিবরণীতে যোগ হবে। অর্থাৎ আমাদের এখানে মনোযোগ দেওয়ার বিষয় যেটি, চলতি বছরের বকেয়া হলে যোগ হয়, বিগত বছরের বকেয়া হলে আয় ব্যয় বিবরণীতে বিয়োগ হয়। চলতি বছরের অগ্রিম হলে আয় ব্যয় বিবরণীতে বিয়োগ হয়, বিগত বছরের অগ্রিম হলে আয় ব্যয় বিবরণীতে যোগ হবে। বিগত বছরের বকেয়া যদি এখনও বকেয়া থাকে, এমন যদি সমন্বয় বলা থাকে, অর্থাৎ বিগত বছরের বকেয়া ছিল এবং এই বছরও বকেয়া আছে, তবে বিগত বছরের হওয়ার কারণে এটি একবার প্রারম্ভিক মূলধন তহবিলে যাবে, আরেকবার আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, আয় ব্যয় বিবরণীতে আর কাজ হবে না। উল্লেখ্য যে আয় ব্যয় যদি চলতি বা বিগত বছর বা পরবর্তী কোনো বছরের উল্লেখ না থাকে তবে ধরতে হবে সেটি চলতি বছরে। অর্থাৎ একটি বকেয়া আছে অথবা অগ্রিম আছে, সেটা কোন বছরে লেখা নেই, এই ক্ষেত্রে আমরা ধরে নিব সেটি চলতি বছরের। কিছু বিশেষ দফা যেমন মণিহারি, খাদ্য সামগ্রী, এই ধরনের এন্ট্রির ক্ষেত্রে যদি প্রারম্ভিক উদ্বৃত্ত সমন্বয়ে দেওয়া থাকে তবে সেটি আমরা একবার প্রারম্ভিক মূলধন তহবিলে লিখব যেহেতু এটি বিগত বছরের, আরেকবার আয় ব্যয় বিবরণীতে যোগ করব। প্রারম্ভিক এন্ট্রি থাকলে সেটি আয় ব্যয় বিবরণীতে যোগ করব। অন্যদিকে যদি সমাপনী উদ্বৃত্ত থাকে, যেমন সমাপনী মণিহারি, সমাপনী খাদ্য সামগ্রী, তবে সমাপনী মণিহারি মণিহারির সাথে আমরা কি করব, বিয়োগ করব। আয় ব্যয় বিবরণীতে বিয়োগ হবে, আরেকবার আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তির পাশে যাবে। স্থায়ী সম্পত্তির অবচয় সমন্বয় যদি বলা থাকে অবচয় ধার্য করতে হবে, তবে আয় ব্যয় বিবরণীর ব্যয়ের পাশে একবার যাবে, আরেকবার আর্থিক অবস্থার বিবরণীর স্থায়ী সম্পদ থেকে বিয়োগ হবে। বিনিয়োগ বা ঋণের সুদ এগুলো ধার্য করতে বললে প্রারম্ভিক তারিখ থাকলে তবে সারা বছরের সুদ ধরতে হবে, এবং বছরের কোনো তারিখ, যে কোনো মাঝখানের তারিখ যদি দেওয়া থাকে তবে
ওই মাসের যত মাস ব্যবহৃত হয়েছে ওই ব্যবহৃত মাসের সুদ ধরতে হবে। অর্থাৎ পার্সেন্ট বের করার পর আমরা 12 দ্বারা ভাগ, যে যত মাস ব্যবহৃত হয়েছে অত দ্বারা গুণ করে বের করব। কোনো দফা এমন যদি থাকে, যেমন মণিহারি, খাদ্য সামগ্রী, এর কিছু বিশেষ অংশ অব্যবহৃত রয়েছে, সেই অব্যবহৃত অংশ আয় ব্যয় বিবরণীতে আমরা সেই এন্ট্রি থেকে বিয়োগ করব এবং আর্থিক অবস্থার বিবরণীতে সম্পত্তির পাশে দেখাবো। এমন কোনো দফা যদি থাকে, যেমন অনুদান, আজীবন সভ্যের চাঁদা ইত্যাদির অংশবিশেষ দ্বারা কোনো তহবিল গঠন করতে বলা হয়, যেমন লেখা থাকলো অনুদানের 40% অথবা 40% অংশ নিয়ে একটি কল্যাণ তহবিল গঠন করো, তবে এই তহবিলগুলো অবশ্যই আর্থিক অবস্থার বিবরণীর দায়ের পাশে যাবে। আমরা এই সমন্বয়গুলো যা আলোচনা করলাম এগুলো তোমরা বাসায় আরও প্র্যাকটিস করবে। আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, এর মধ্যে প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে যে এন্ট্রিগুলো যায় এগুলো বইয়ের মধ্যেও দেওয়া আছে। আমি এখানে বিস্তারিত আলোচনা করলাম যাতে তোমাদের সহজেই মনে থাকে। আর এভাবে বিশেষভাবে উল্লেখ করে আমি এখানে আলোচনা করলাম কোন ধরনের এন্ট্রিগুলো কোথায় যাবে, এগুলো বাসায় প্র্যাকটিস করবে। তবে আগামী দিন আমি পরবর্তী অর্থাৎ আয় ব্যয় বিবরণী নিয়ে আলোচনা করব, সেই প্রত্যাশায়। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।